আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমি ভালো আছি। সো আমি তোমাদের ব্যাকবেঞ্চার মনির। তো বরাবরের মতো নতুন একটা ক্লাসে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। সো আমাদের আজকে ক্লাসের টপিকসটা হচ্ছে অর্থনৈতিক সম্পদ। এই অর্থনৈতিক সম্পদটা মূলত কি? অর্থনৈতিক সম্পদ মানে হচ্ছে যে সম্পদটা পেতে হলে অবশ্যই অর্থ ব্যয় করতে হবে। তাকে আমরা হচ্ছে অর্থনৈতিকতে সম্পদ বলে থাকি। প্রত্যেকটা দ্রব্যকে আমরা অর্থনীতিতে সম্পদ বলতে পারি না। যেমন পানি, বায়ু, গ্যাস, বাতাস এইগুলো আমরা অর্থনীতিতে সম্পদ বলতে পারি না। কেননা এদের তুলনা অসীম, মানে এগুলোর হচ্ছে প্রচুর পরিমাণের পাওয়া যায়। তো যেগুলো প্রচুর পরিমাণের পাওয়া যায় সেগুলো আমরা অর্থনীতিতে সম্পদ বলি না। যেমন হচ্ছে টিউবওয়েলের পানি, এই টিউবওয়েলের পানিগুলো আমরা প্রচুর পরিমাণে পেতে পারি। তো এইগুলো আমরা অর্থনীতিতে সম্পদ বলতে পারবো না। তো অর্থনীতিতে সম্পদ হতে হলে তো সম্পদ হতে হলে সেইটাকে সীমিত পরিমাণ থাকতে হবে এবং মানুষ ওইটা হচ্ছে অর্থের বিনিময়ে ক্রয় করবে। তো অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত জিনিস বা দ্রব্য যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়। এই অর্থনীতিতে সম্পদ হতে হলে তার আবার চারটা বৈশিষ্ট্য থাকতে হবে। কি কি? নাম্বার 1 উপযোগ, নাম্বার 2 অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং নাম্বার 4 হচ্ছে বাহ্যিকতা। সো উপযোগ কাকে বলে? উপযোগ উপযোগ হচ্ছে সেই সমস্ত দ্রব্য যেগুলো মানুষের অভাব পূরণের ক্ষমতা সঞ্চয় করে, বা যে দ্রব্যের দ্বারা মানুষের অভাব পূরণ হয় তাকে হচ্ছে অর্থনীতিতে উপযোগ বলে। উপযোগ বলতে বোঝাই যে দ্রব্য মানুষের অভাব পূরণ করে। তো যে দ্রব্য দ্বারা মানুষের অভাব পূরণ হয় বা মানুষের অভাব পূরণ করতে সক্ষম হয় তাকে হচ্ছে উপযোগ বলে। যেমন একটা কলম, এটা আমার একটা অভাব পূরণ করতেছে। কি অভাব? আমাকে লিখতে সাহায্য করতেছে। তো লেখার কাজে যে অভাবটা ছিল আমার, সেইটা আমাকে পূরণ করতেছে বা সক্ষম করতেছে। তো এইটা হচ্ছে আমাদের একটা উপযোগের আওতাভুক্ত। তারপরে হচ্ছে অপ্রাচুর্যতা। অপ্রাচুর্যতা বলতে আমরা বুঝতে পারি যে যার ভিতরে অনেক, কিন্তু কথা হচ্ছে এই অনেক যে বিষয়টিতে থাকবে সেইটা হচ্ছে আমাদের অপ্রাচুর্যতা হবে না, মানে হচ্ছে সম্পদের আওতাভুক্ত হবে না। যেমন কিছু সময় আগে আমরা বলেছিলাম যে পানি, বাতাস, অক্সিজেন এগুলো হচ্ছে অপ্রাচুর্যতা। এগুলো এত পরিমাণের আছে যেগুলো আমরা অর্থ দিয়ে ক্রয় করি না। তো এগুলো অর্থনীতির সম্পদ না। তাহলে অপ্রাচুর্যতা কি? যেইটার পরিমাণ সীমিত এবং যেটা কিনতে মানুষ অর্থ ব্যয় করে সেইটা হচ্ছে অপ্রাচুর্যতা। যেমন ঘর বাড়ি, বসত বাড়ি, তারপর হচ্ছে জমি জায়গা বা বিভিন্ন ধরনের আসবাবপত্র ইত্যাদি হচ্ছে আমাদের অপ্রাচুর্যতার আওতাভুক্ত। তো অর্থনীতিতে সম্পদ হতে হলে অপ্রাচুর্যতা অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে হস্তান্তরযোগ্যতা। হস্তান্তরযোগ্য মানে হচ্ছে হাত বদল হওয়া। যেমন আমি যদি উদাহরণসহ বলি, এই যে একটা মার্কার, এই মার্কারটা আগে যে দোকানে ছিল তখন বলো এটা ওই দোকানদারেরই ছিল। যখন আমি ওই দোকানদারকে এই মার্কারের বিনিময়ে টাকা পে করছি, টাকা দিয়ে আমি মার্কারটা কিনে নিয়েছি তার কাছ থেকে, তাহলে আমার এটা দরকার ছিল, যার জন্য আমি তাকে টাকা পেমেন্ট করছি এবং সে আমাকে এটা সেল করছে। তো সে যখন আমার কাছে এটা বিক্রি করে দিয়েছে, আমার হাত বদল হয়েছে, দোকানদারের কাছ থেকে আমি এটা নিয়ে নিয়েছি। তো এই যে হাত বদল করা, এইটাকে মূলত বলা হয় হচ্ছে হস্তান্তরযোগ্য। যেমন একজন কবির প্রতিভাকে আমরা হস্তান্তরযোগ্য বলতে পারি না, কেননা সেইটা কখনোই একজনের কাছ থেকে অন্যজনের কাছে পাঠানো সম্ভব না। কারণ সেই জানে, সেই বলতে পারবে সে কিভাবে লেখে না লেখে, কিভাবে কবিতা আবৃত্তি করবে, সেটা তার দ্বারাই সম্ভব। তার মাথা বা তার ব্রেইন আমি নিতে পারবো না। সো ওইটাই আমাদের হস্তান্তরযোগ্য হবে না। হস্তান্তরযোগ্য হতে হলে অবশ্যই সেটাকে হাত বদল হতে হবে, মানে যেটা একজনের কাছ থেকে অপরজন একেবারে নিয়ে নিতে পারবে, এমন বিষয়টিকে হচ্ছে আমাদের হস্তান্তরযোগ্যতা বলে। তারপর হচ্ছে বাহ্যিকতা। বাহ্যিকতা যে সমস্ত সম্পদ বা দ্রব্য মানুষের অভ্যন্তরীণ গুণকে বোঝায় তাকে হচ্ছে সম্পদ বলা যাবে না। যেমন একজন মানুষের অনেক প্রতিভা আছে, সে কম্পিউটার ভালো টাইপিং করতে পারে, এগুলো হচ্ছে তার অভ্যন্তরীণ গুণ। তো এগুলোকে আমরা সম্পদ বলতে পারবো না। যেটা দ্বারা মানুষের বাহ্যিক কোনো গুণাবলী বা উপলব্ধি আমরা করতে পারবো না, সেইটা কোনো সম্পদ নয়। তো এই হচ্ছে আমাদের অর্থনীতিতে সম্পদ হতে হলে যে চারটা বৈশিষ্ট্য, সেই চারটা বৈশিষ্ট্যর বিষয়: উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা। এই চারটাই ছিল আমাদের হচ্ছে অর্থনীতিতে সম্পদ হতে হলে এই চারটা বৈশিষ্ট্য থাকতে হবে। এই চারটার কোনো একটি যদি মিসিং হয়ে যায় বা বাদ পড়ে যায়, তাহলে সেই দ্রব্যটি অর্থনীতিতে সম্পদ হবে না। তারপরে আসো সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদের শ্রেণী বিভাগ মানে সম্পদকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি লিখে রাখছি আগে থেকে যে সম্পদের শ্রেণী বিভাগকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি।
প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ এবং উৎপাদিত সম্পদ। প্রাকৃতিক সম্পদটা কাকে বলে? প্রাকৃতিক আমরা এটা ইজিলি ভাবে জানি যে প্রকৃতির কাছ থেকে যে সকল দ্রব্যাদি পাওয়া যায় তাদের সবকিছুই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তারপর হচ্ছে মানবিক সম্পদ। মানবিক মানে কি হচ্ছে মানুষ। তো মানুষ কর্তৃক যে দ্রব্যগুলো উৎপাদিত হবে তাকে হচ্ছে মানবিক সম্পদ বলা হয়। যেমন আমি যদি বলি এই যে হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডটা হলো মানুষের তৈরি, মানে মানুষ এটা তৈরি করছে এবং এইভাবে ডিজাইন করে তৈরি করে দিচ্ছে বিধায় এইটা আমার দেখে আকর্ষিত হয়েছে এবং এটা আমি ক্রয় করে নিয়ে আসছি। তো এইটা হচ্ছে আমাদের, যেহেতু মানুষ তৈরি করছে তো আমরা বলে দেবো হচ্ছে মানবিক সম্পদ। মানে হচ্ছে মানুষের শ্রম, মানে কায়িক শ্রম এবং মানসিক শ্রম, মানে শারীরিক শ্রম ও মানসিক শ্রম, এই দুইটা শ্রমের মাধ্যমে যেই সম্পদটা উৎপাদন করা হয় তাকে হচ্ছে মানবিক সম্পদ বলে। এবং নাম্বার 3 হচ্ছে উৎপাদিত সম্পদ। এই উৎপাদিত সম্পদের ভিতরে আমাদের হচ্ছে এই দুইটা সংমিশ্রণ ঘটে, প্রাকৃতিক সম্পদ ও মানবিক সম্পদ, এই দুইটার সংমিশ্রণে হচ্ছে আমাদের উৎপাদিত সম্পদ হয়। যেমন কাঁচামাল ও কলকারখানা। যেমন কাঁচামাল বলতে আমরা বলতেই পারি যে প্রাকৃতিক সম্পদ, এখান থেকে বলো আমাদের কাঁচামালগুলো আসতেছে। যেমন আমরা হচ্ছে পাট, কৃষকরা পাট উৎপাদন করে, সেটা হলো আমাদের প্রাকৃতিক সম্পদের একটা আওতাভুক্ত। সো এই পাট থেকে আমাদের কলকারখানায় বা বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠানে নিয়ে সেটাকে বিভিন্ন আকারে রূপান্তরের মাধ্যমে হচ্ছে বিভিন্ন ধরনের সুতা, দড়ি তৈরি করা হয়। তাহলে এই যে বিভিন্নভাবে প্রতিষ্ঠানের মাধ্যমে সেগুলো হচ্ছে মানবিক সম্পদ, মানুষের দ্বারা তো সেগুলোকে পরিচর্যা করা হচ্ছে বা হচ্ছে পরীক্ষা নিরীক্ষণের মাধ্যমে আমরা যে চূড়ান্ত পর্যায়ে যে দড়ি বা সুতা তৈরি করতেছি সেটা হচ্ছে উৎপাদিত সম্পদের আওতাভুক্ত। তো এটাই ছিল হচ্ছে আমাদের অর্থনৈতিক সম্পদের ভিতরে আজকের একটা ক্লাস। তো ক্লাসটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা, এবং ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবা। সো ধন্যবাদ তোমাদের সকলকে।